না, ঠিক ভূত চিহ্নিতকরণ নয়, আসলে আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, মানে ভূতেদের গোয়েন্দা যাকে বলে। ভূতেদের গোয়েন্দা মানে? মানে এই ধরুন কোথাও যদি ভূত সংক্রান্ত কোনো গুজব শোনা যায়, আমি সেখানেই যাই ইনভেস্টিগেটর হিসেবে। কেন যান? মানে মানে কে আপনাকে টাকা দেয় এই তদন্ত করতে? না না, টাকা কেউ দেয় না, টাকা কে দেবে? এটা আমার শখ বলতে পারেন। ঘরের খেয়ে বোনের ভূত তাড়াই। ভূত থাকলে তো তাড়াবেন। আরে সেই গল্পই তো আপনাদের শোনাবো। যে ঘটনাটা এখন আপনাদের শোনাবো সেটা ভূতের সাথে আমার প্রথম এনকাউন্টার। জিও, শুরু করুন, আমরা তৈরি। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা, আর আজ কাহন আপনাদের জন্য নিয়ে এসেছে একটি স্পেশাল গল্প। গল্পটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, তার কারণ হলো এই প্রথমবার আমরা কাহনে পেয়েছি শ্রী দেবরাজ ভট্টাচার্যকে। দেবরাজ তাকে আপনারা সবাই চেনেন বলা বাহুল্য। বল্লভপুরের রূপকথা, দুর্গ রহস্য, অ্যাডভোকেট অচিন্ত আইচ সহ নানান সিনেমা, ওয়েব সিরিজে তো বটেই, এমনকি দুর্দান্ত কিছু গানও রয়েছে তার গলায়। সেই দেবরাজ ভট্টাচার্য একটি বিশেষ ভূমিকায় রয়েছেন আজকের গল্পে। কাজেই আশা করছি গল্পটা আপনারা পুরোটা শুনে জানাবেন কেমন লাগলো। কাহন আজ আপনাদের শোনাবে আর যে অর্ণবের লেখা গল্প মহুয়া ভিলার রহস্য। এই গল্পটাকে অলৌকিক রহস্য বলা যেতে পারে, আবার টান টান একটা মার্ডার মিস্ট্রিও পাবেন গল্পের মধ্যে। গল্পটি আমরা নিয়েছি সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত অর্ণবের লেখা বই 12টা থেকে। আজ দেবরাজদা ছাড়াও গল্প পাঠে থাকছে অর্ণব, আবির, সিদ্ধার্থ, অভিষেক এবং সুদীপ্ত। গল্প যদি ভালো লাগে প্লিজ গল্পতে একটা লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আশা করি। শুরু হচ্ছে আর যে অর্ণবের লেখা কাহিনী মহুয়া ভিলার রহস্য। মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড়ের ভোটে কি হয়েছে সেটাই ঘণ্টাখানেক ধরে বলছিল সুমন। না, এবিপি আনন্দের নয়, আমাদের ক্লাবের মেম্বার সুমন দে। হঠাৎই না জানি কি করে আলোচনাটা ভূতের দিকে চলে গেল। ভূতের গল্পের কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, প্রত্যেক গ্রুপেই এরকম একজন থাকবে যে ভূতে বিশ্বাস করে না, আর একজন থাকবে যে ভূতে প্রচণ্ড ভয় পায়, এবং সব শেষে একজন থাকবে যে যুক্তি দিয়ে সব কিছু দেখতে ভালোবাসে। সেটা হলাম গিয়ে আমি। সুমন বলছিল, ধুর, সব ভূত জাস্ট হয় না, সব বানানো গল্প। দীপেন্দু বলল, কেন ভাই এই রাত দুপুরে ভূতের কথা তুলছিস? দিব্যি তো ছিলি। সুমন বলল, তুই তো বলেছিলি মানুষের মাথায় ভূত ভর করেছিল, তাই ভুলভাল দলকে ভোট দিয়েছিল, আজ সেই ভূত নেমে গেছে। আরে ওটা তো কথার কথা, তার জন্য তুই ওনাদের অস্তিত্বকে অস্বীকার করবি নাকি? সুমন এবার জোরেই বলল, যাকে দেখতে পাওয়া যায় না তার কোনো অস্তিত্বও নেই। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ একটু দূর থেকে একটা আওয়াজ এলো। বাতাসকেও তো দেখতে পান না, তার মানে কি বাতাসের অস্তিত্ব নেই? আমরা বসে আছি আমাদের পাড়ার বৈতরণী সংঘ ক্লাবে। সাধারণত সন্ধ্যের দিকে অনেকেই ক্লাবে আড্ডা দিতে বা ক্যারাম খেলতে আসে, কিন্তু আজ ঠান্ডাটা একটু জোর পড়েছে বলে আমরা তিনজন ছাড়া লোকজন তেমন আসেনি। অনেকক্ষণ থেকেই একটু দূরে একটা শাল গায়ে দিয়ে কাউকে একটা বসে থাকতে দেখেছিলাম। খুব একটা গা করিনি, ভাবছিলাম ঘুমোচ্ছে হয়তো। এখন তার এই বাতাস নিয়ে মন্তব্য শুনে বুঝলাম ব্যাটা ঘুমোয়নি, আমাদের কথা শুনছিল এতক্ষণ ধরে। আমি একটু গলা ছেড়ে বললাম,
আপনাকে তো ঠিক মানে চিনলাম না। লোকটা শালটা ঠিক করে গায়ে দিয়ে সোজা হয়ে বসে বলল, ওহ সরি, আমার পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি অভিপ্রেত রায়, এই পাড়ায় নতুন। এই ক্লাবের ঠিক পাশেই যে লাগোয়া বাড়িটা, ওই বাড়ির একতলাতে থাকি। নামটা খুব অদ্ভুত, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। নামের মধ্যেই প্রেত নিয়ে ঘুরছেন ভদ্রলোক। কিন্তু প্রথম আলাপে সে কথা বললে কি ভাববে ভেবে আর বলিনি। আমি বললাম, ও আচ্ছা, নমস্কার, আমার নাম অনিমেষ, আর এরা আমার বন্ধু এই সুমন আর দীপেন্দু। সুমন আর দীপেন্দু হাত তুলে হাই বলল। তারপর সুমন বলল, ও হ্যাঁ, আপনার আগের প্রশ্নের উত্তরে বলি, বাতাস আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু বাতাস যে রয়েছে সেটা অনুভব করতে পারি। অভিপ্রেত হেসে বলল, হ্যাঁ তা হয়তো নিশ্চয়ই পারেন, কিন্তু ভূতের ক্ষেত্রেও যে এরকম চিহ্নিতকরণের উপায় আছে, সেই উপায় জানলে আপনি ভূতের অস্তিত্ব দিব্যি টের পাবেন। দীপেন্দু বলল, দাদা প্লিজ প্লিজ, আপনি আর ওকে উস্কাবেন না। ও এখনই তর্কে লেগে পড়বে। সন্ধে নামার পর তিনাদের নাম নিয়ে কথা বলতে নেই। সুমন ঝাঁঝিয়ে উঠল, তো ন্যাকা কান্না বন্ধ করতো। ভূত বলে আদপেই কিছু হয় না। কিন্তু আমার অভিজ্ঞতা যে অন্য কথা বলছে ভাই। এক সেকেন্ড, অভিজ্ঞতা মানে আপনি সত্যি ভূত দেখেছেন নাকি? দেখেছি তো। সে গল্প আপনাদের শোনাতাম, কিন্তু বোধহয় তাতে আপনাদের শুধু সময় নষ্ট হবে, তাই না? আরে না, সময় কেন নষ্ট হবে? আমরা তো এমনিতেও আড্ডা দিতাম, কাজেই। হ্যাঁ বলুন তো শুনি, আপনার ভূত চিহ্নিতকরণের গল্প। না, ঠিক ভূত চিহ্নিতকরণ নয়। আসলে আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, মানে ভূতেদের গোয়েন্দা যাকে বলে। ভূতেদের গোয়েন্দা মানে? মানে এই ধরুন, কোথাও যদি ভূত সংক্রান্ত কোনো গুজব শোনা যায়, আমি সেখানেই যাই ইনভেস্টিগেটর হিসেবে। কেন যান? মানে কে আপনাকে টাকা দেয় এই তদন্ত করতে? না, টাকা কেউ দেয় না। টাকা কে দেবে? এটা আমার শখ বলতে পারেন। ঘরের খেয়ে বোনের ভূত তাড়াই। ভূত থাকলে তো তাড়াবেন। আরে সেই গল্পই তো আপনাদের শোনাবো। যে ঘটনাটা এখন আপনাদের শোনাবো, সেটা ভূতের সাথে আমার প্রথম এনকাউন্টার। জিও, শুরু করুন, আমরা তৈরি। দীপেন্দু বুঝেছিল আমরা থামবার পাত্র নই, কাজেই ও আর কিচিরমিচির না করে চুপচাপ বসে রইল। অভিপ্রেত আমাদের দিকে উঠে এসে কাছের একটা চেয়ারে বসল। তারপর ও যে গল্পটা বলল, সেটা বিশ্বাস করা বা না করার অধিকার সম্পূর্ণ আপনাদের। আমরা নিজেরাও থ হয়ে বসেছিলাম কিছুক্ষণ। যাই হোক, এবার অভিপ্রেতের গল্পটা শুনুন। ভূত ব্যাপারটা এতটাই ইন্টারেস্টিং যে আমি ভূত দেখার জন্য দার্জিলিং থেকে সুন্দরবন প্রায় সব জায়গায় ঘুরেছি, কোথাও তার দেখা পাইনি। হয় লোকাল লোকজন বানিয়ে গল্প বলেছে, হয়তো কোনো চোর ছেঁচোর কোনো বাড়িকে ভূতের বাড়ি হিসেবে গুজব রটিয়ে সেখানে বাস করছে। আসল ভূতকে কোথাও পায়নি। তারপর এক পাগল বিজ্ঞানীর বাড়িতে গিয়ে শুনলাম সে কি একটা যন্ত্র বানিয়েছে যেটা দিয়ে নাকি ভূত স্ক্যান করা যায়। সুমন গল্পের মাঝে হঠাৎ থামালো। এক সেকেন্ড। মানে আপনি বলছেন যে এরকম একটা যন্ত্র বানানো হয়েছে যেটা দিয়ে স্ক্যান করে ভূত ডিটেক্ট করা যায়? কে এই পাগল বিজ্ঞানী? অভিপ্রেত বলল, কে একজন প্রফেসর বোস না কি নাম যেন একটা। আর না, মানে ঠিক এরকম যন্ত্র নয়, মানে জিনিসটা না পোর্টেবল না, ওর কম্পিউটারের সাথে ফিক্সড। উনি জিপিএস দিয়ে স্ক্যান করে আমাকে জানালেন ওই জায়গা থেকে সবচেয়ে কাছে এই মুহূর্তে কোথায় ভূত আছে। আমি বললাম, তারপর আর কি, সোজা চলে গেলাম ওই গ্রামে। হাওড়া থেকে ট্রেনে যেতে হয়, ঘন্টা 2-এর রাস্তা। গ্রামটার নাম হচ্ছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল। ট্রেনে যে কামরায় বসেছিলাম
তার ঠিক পাশেরটাই ভেন্ডারদের কামরা। বেশ কেমন একটা বিভিন্ন শাকসবজি, মাছ মাংসের মিশ্রিত একটা গন্ধ নাকে আসছিল। গন্ধটা তীব্র হলো কোলাঘাট স্টেশনের পরে। আপনারা কেউ শুঁটকি মাছ খেয়েছেন? শুঁটকি মাছ? শুঁটকি মাছ। শুঁটকি মাছের গন্ধ এমনিতে খুব খারাপ, পচা ইঁদুরের মতো, কিন্তু খেতে অপূর্ব। সম্ভবত পাশের কামরায় কেউ শুঁটকি মাছ নিয়ে উঠেছিল, ওইটা তারই গন্ধ। পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিলাম। ট্রেনটা ইতিমধ্যেই অনেকটা ফাঁকা হয়ে গিয়েছিল। কোলাঘাটে প্রায় অর্ধেক লোক নেমে গেল। আমার সামনের সিটে বসে থাকা ভদ্রলোক বললেন, দাদা কি এই ট্রেনে নতুন নাকি? আমি হাসলাম, বললাম, হ্যাঁ মানে নতুন, মানে গন্ধটার সাথে নতুন পরিচয় নয়, হঠাৎ নাকে এসে লাগলো তাই একটু তীব্র লাগছে। ভদ্রলোক বললেন, হ্যাঁ, তবে গন্ধ যেমনই হোক, শুঁটকি মাছ জিনিসটা কিন্তু খেতে বড় ভালো। বললাম, হ্যাঁ তা যা বলেছেন। তা নামবেন কোথায়? ভদ্রলোক এবার জিজ্ঞেস করলেন। বললাম, নারায়ণ পাকুড়িয়া মুড়াইল। আপনি? আমি পাঁশকুড়াতে নামবো, ওর ঠিক পরের স্টেশনে। ও আচ্ছা, পাঁশকুড়া। কলকাতা থেকে ফিরছেন? না না, কোলাঘাটে আমার অফিস, ওখান থেকেই। তারপর একটু থেমে ভদ্রলোক আবার বললেন, কিছু মনে করবেন না, জিজ্ঞেস করছি বলে। বলছি যে নারায়ণ পাকুড়িয়া মুড়াইলে কোথায় যাবেন? আসলে ওখানে আমার মামার বাড়ি ছিল। আপনারও আশেপাশে বাড়ি কিনা সেটা জানবার জন্যই কৌতূহল হচ্ছে আর কি। আমি হেসে বললাম, এই রে না না, ইটস ওকে, কিন্তু ব্যাপার হলো ওখানে আমার বাড়ি না। আমি ওখানে যাচ্ছি ভূত দেখতে। ভূত শব্দটা ইটসেলফ এত অ্যাটেনশন পেতে সাহায্য করে। আমার কথাটা কানে যেতেই ট্রেনের বাকি যাত্রীগুলো একসঙ্গে আমার মুখের দিকে তাকালো। ভদ্রলোক বললেন, কি ভূত নারায়ণ পাকুড়িয়া মুড়াইলে? আমি বললাম, হ্যাঁ, শেষ খবর পাওয়া অবধি তো হ্যাঁ ওখানে। শেষ পাওয়া খবর মানে? আপনি সত্যি খবর পেয়েছেন ওখানে ভূত আছে? তা কিভাবে? দেখুন, সে অনেক কথা, কিন্তু হ্যাঁ আমি সত্যিই খবর পেয়েছি, সেই কারণেই ওখানে যাওয়া। আমার পাশের একটু দূরেই একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। উনি আমাকে শুনিয়ে ওর উল্টো দিকে বসে থাকা লোকটিকে বললেন, ছেলে ছোকরাদের আজকাল মরার বাতি কুটেছে দেখছি, ভূত নিয়েও মস্করা করছে, তাও আবার এরকম জায়গায় বসে। ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। আমার উল্টো দিকে বসে থাকা ভদ্রলোক এবার বললেন, একটা অনুরোধ করব, রাখবেন? আমি বললাম, যদি আমাকে ভূত দেখতে যেতে বারণ করেন তাহলে সরি, রাখতে পারবো না। ভদ্রলোক বললেন, আরে না না ধুত, বারণ কেন করব? আমি বলছিলাম যে আমাকে কি সাথে নেবেন, মানে ভূত দেখার লোভ সামলাতে পারছি না আর কি। আমি বললাম, দেখুন সেটা বোধহয় ঠিক হবে না, কিছু একটা বিপদ ঘটে গেলে তারপর। আরে দূর মশাই, কিচ্ছু হবে না। আর তাছাড়া আপনি নারায়ণ পাকুড়িয়া মোড়াইলে নেমে থাকবেন কোথায় সেসব কিছু ভেবেছেন? আমি সাথে গেলে আমার মামার বাড়িতে রাতটা কেটে যেত আর কি, তারপর কাল সকালে না হয় ওই ভূতের খোঁজে বেরোতেন। ভদ্রলোকের প্রস্তাবে ইচ্ছে না থাকলেও রাজি হতে হলো, কারণ আমি সত্যি কিচ্ছু চিনি না জায়গাটার। রাত দুপুরে রাস্তায় ভূতের নাম ধরে ডাকলে তো আর সাড়া দেবে না। তার চেয়ে ইনি যেটা বলছেন সেইটাই বেশি প্র্যাকটিক্যাল। ভদ্রলোক আমার সম্মতি পেয়ে নিজের বাড়িতে ফোন করে জানিয়ে দিলেন যে আজ রাতে ফিরবেন না। আমরা যখন নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশনে নামলাম তখন রাত 8:30 বাজে। লোকজন প্রায় নেই বললেই চলে। আমাদের সাথে গুটি কয়েক লোক নামলো স্টেশনে। ভদ্রলোক এবার বললেন, এই দেখেছেন, আপনার নামটাই তো জানা হয়নি এখনো। ও, আমার নাম হচ্ছে বিশ্বরূপ মণ্ডল। প্রতি নমস্কার জানিয়ে বললাম, আমি অভিপ্রেত রায়। ভদ্রলোক অবাক হয়ে বললেন, অভিপ্রেত রায়? নামটা কেমন যেন বেশ শোনা শোনা লাগছে জানেন। আমি বললাম, তাই?
কোথায় শুনেছেন বলুন তো? বিশ্বরূপবাবু বললেন, সেটা মনে করতে পারছি না। তামশাই, আপনার নামেই তো প্রেত রয়েছে। লাস্টে আবার এইরকম না হয় যে আপনি বেরোলেন সর্ষের মধ্যে ভূত হয়ে। আমি হেসে বললাম, তাহলেই হয়েছে আর কি। বিশ্বরূপবাবু হাসলেন। আমি এবার বললাম, আচ্ছা, আমরা যে আপনার মামা বাড়িতে যাচ্ছি এভাবে না বলে ওদের কোনো সমস্যা হবে না তো? বিশ্বরূপবাবু বললেন, আমার মামার বাড়ির কেউ বেঁচে নেই, বেশ কয়েক বছর হলো মারা গেছেন। ও আচ্ছা আচ্ছা, কিভাবে, কি হয়েছিল? সবাই বলে যে বাড়ির চাকর দিগন্ত, সেই নাকি মামা মামিকে খুন করেছিল টাকার লোভে। এখন সে জেলে পড়ছে। সবাই বলেটা কেমনভাবে যেন বলছেন মনে হলো। না মানে, আমার আসলে এ ব্যাপারটা কোনোদিনই বিশ্বাস হয়নি, বুঝলেন। দিগন্ত তাকে ছোটবেলা থেকে দেখেছি তো, ও খুন করবে এ ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারিনি। কিন্তু দেখুন, মানুষ লোভের বশে তো অনেক কিছুই করে, তখন কিন্তু খুব চেনা মানুষও অচেনা হয়ে যায়। বিশ্বরূপবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটাই নিজেকে বুঝিয়েছিলাম। বাদ দিন সব কথা, আসুন এদিকে। রিক্সা নেবেন না হাঁটবেন? আমি বললাম, খুব দূর কি? না না, হেঁটে এই ধরুন মিনিট 10। ও, তাহলে হাঁটাই বেটার। এই ঠান্ডা ওয়েদার, একটু গা গরম হয়ে যাবে। বিশ্বরূপবাবু এবার বললেন, আচ্ছা, বলছিলাম যে আপনাকে কে খবর দিল যে এখানে ভূত আছে? আমি বললাম, আরে এক পাগল বিজ্ঞানীর পাল্লায় পড়েছিলাম, ওর কাছেই শুনলাম যে এখানে নাকি ভূত আছে। ও, তা উনি জানলেন কিভাবে? আরে কি বলবো মশাই, উনি কি একটা যন্ত্র দিয়ে স্ক্যান করে বললেন যে এই জায়গায় নাকি ভূত আছে। স্পেসিফিক্যালি ঠিক এই স্টেশনের নাম করেই বললেন। আপনি এসব গাঁজাখড়ি যন্ত্রের কথা বিশ্বাস করলেন? আমি বললাম, দেখুন, যদি সত্যি ভূত বিশ্বাস করতে পারি তাহলে এটাই বিশ্বাস না করার কি আছে, এটা তো বিজ্ঞান। বিশ্বরূপবাবু নীরবে ঘাড় নাড়লেন, তারপর বললেন, যাকে, আচ্ছা রাত্রে কি খাবেন বলুন? খাবার নিয়ে ঢুকতে হবে তো। আমার সব চলে, কিছুতেই আপত্তি নেই। আচ্ছা, তাহলে সামনের ওই হোটেল থেকে কিছু একটা নিয়ে নিন। আমার জন্য 2টো রুটি নেবেন, কেমন? আমি একটু আসছি। এই যে, কোথায় যাচ্ছেন? মামার বাড়ির চাবিটা সামনের একজন প্রতিবেশীর কাছে রাখা থাকে, ওটাই নিয়ে আসি। আপনি রুটি নিতে নিতে চলে আসবো আমি। ও আচ্ছা, ঠিক আছে। কথাটা বলেই বিশ্বরূপবাবু এগিয়ে গেলেন সামনের দিকে। আমি গেলাম সামনের রুটির দোকান। 10টা রুটি আর মাটন কষা সবে নেওয়া হয়েছে। পেছন ফিরে দেখি হাসি মুখে আসছেন বিশ্বরূপবাবু। বললাম, চাবি পেলেন? উনি বললেন, হ্যাঁ পেলাম তো। আর একটু এগোতেই বাঁদিকে পাওয়া গেল এক বিশাল বাড়ি, সামনে ঘেরা প্রাচীর, আর গেটটা একটু জং ধরা, বাইরে লেখা মহুয়া ভিলা। বিশ্বরূপবাবু গেটটা খুলে বললেন, আসুন। হঠাৎ পেছন থেকে ও মশাই ডাক শুনে পেছনে তাকালাম। দেখলাম সেই রুটির দোকানের মালিক একটু দূর থেকে আমায় ডাকছে। টাকা দিতে ভুলে গেলাম নাকি? এই রে! এগিয়ে গেলাম ওর দিকে, জিজ্ঞেস করলাম, আমি কি টাকা দিতে? আপনি কোথায় যাচ্ছেন ওদিকে? ভদ্রলোক আমার কথা শেষ না করতে দিয়েই বললাম, কেন মহুয়া ভিলা? আরে আপনি কি পাগল নাকি? ওই বাড়িতে কেউ যায় না। এই আরেক জিনিস, সব ভূতের গল্পের কমন ডায়ালগ। ওই বাড়িতে ভূত আছে, ওই বাড়িতে কেউ যায় না, এবং তার একমাত্র অর্থ হলো ওই বাড়িতে ভূত আছে। আমি বললাম, কেন যায় না ও বাড়িতে? দোকানের দাদা বললেন, অনেক দিন আগে কিসব খুন খারাপি হয়েছিল ওই বাড়িতে, তারপর থেকে ওটাকে লোকে বলে ভুতুড়ে বাড়ি। ওখানে দয়া করে যাবেন না। আমি বলা বাহুল্য খুব মজা পেলাম এই গল্পটা শুনে। ভদ্রলোককে বললাম, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তারপর ফিরে গেলাম মহুয়া ভিলার দিকে। বিশ্বরূপবাবুকে জানাতে হবে, খুব সম্ভবত ওর মামার বাড়িটাই এখানকার ভূতের বাড়ি। দরজার কাছে গিয়ে দেখলাম বিশ্বরূপবাবু দাঁড়িয়ে আছেন। আমাকে বললেন,
আরে আমি ভাবলাম আপনি কোথায় আবার উধাও হয়ে গেলেন। আমি বললাম, আরে ভাববেন না, ভূত দেখতে এসে ভূতের ভয়ে পালাবো না। রাত্রে খাওয়ার সময় বিশ্বরূপ বাবুকে বললাম, আচ্ছা আপনার এই বিশাল মামাবাড়িটা কি ভূতের বাড়ি হতে পারে? বিশ্বরূপবাবু মুখে রুটিটা তুলতে গিয়ে একটু চমকে গেলেন। বললেন, এরে এসব আবার কি বলে বেড়াচ্ছে? কথাটা বলার পরেই একটা ঠান্ডা হাওয়া এলো জানলা দিয়ে, সাথে নিয়ে এলো একটা পচা গন্ধ। পাশেই ইঁদুর জাতীয় কিছু মরেছে হয়তো। আমি উঠে গিয়ে জানলাটা বন্ধ করতে করতে বললাম, একটু ভেবে দেখুন, আপনার মামা মামির মৃত্যুটাও তো অস্বাভাবিক, কাজেই হতেও তো পারে ওদের অতৃপ্ত আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বরূপবাবু কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর হো হো করে হেসে উঠলেন। বললেন, মামা মামির অতৃপ্ত আত্মা? সিরিয়াসলি? কি যে বলেন অভিপ্রেত বাবু। আমি বুঝলাম নিজের ঘরে ভূত থাকতে পারে এটা উনি এত সহজে বিশ্বাস করবেন না। বিশ্বরূপবাবু বললেন, তবে যদি এখানে ভূত থাকেও তারা খুব শিগগির ঘর ছাড়া হতে চলেছে। জিজ্ঞেস করলাম, কেন? এই বাড়ি ভেঙে এখানে ফ্ল্যাট হবে খুব শিগগির। ওরে বাবা, আইনের মতো প্রমোটারদের হাতও বেশ লম্বা দেখছি, এই অজপাড়া গায়েও পৌঁছে গেছে। সে আর বলতে। খাওয়ার একটু পরেই কারেন্ট গেল। ভাগ্যিস শীতকাল, না হলে গরমে পচতে হতো। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দুটো মোমবাতি আর একটা হ্যারিকেন জোগাড় হলো। বিশ্বরূপবাবু সিগারেট খান, কাজেই দেশলাই পেতেও অসুবিধে হয়নি। অসাধারণ সব সমাপতন ঘটছে আজ। এমন একজনের সাথে ট্রেনে দেখা হলো যার বাড়িতে ভূত থাকতে পারে, অথচ সে নিজে জানে না। আবার রুটির দোকানের মালিক আমায় হিন্ট দিয়ে দিল যে হ্যাঁ, ভূত আছে। তারপর এই রাত বিরেতে লোডশেডিং। মন বলছিল কিছু একটা ঘটবে আজ। বহুদিন ধরে পথে পথে ঘুরেছি, কিন্তু ভূত দেখতে পাইনি। আজ কি পাবো? কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসেছিলাম বারান্দায়। তারপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। না মানে আপনি কিছু মনে করবেন কি না সেটা ভেবেই। আরে না না, আপনি বলুন না। আপনার মামা মামির ব্যাপারটা ঠিক কিভাবে ঘটল? মানে ঠিক কি হয়েছিল বলুন তো? বিশ্বরূপবাবু বললেন, সে অনেকদিন আগের কথা, বুঝলেন। আমার বয়স তখন খুবই অল্প। আমি প্রায় সকালে মামার বাড়ি চলে আসতাম, তারপর বিকেলে চলে যেতাম। একদম পাশের স্টেশন পাঁশকুড়া, বুঝতেই পারছেন, হাওড়ার দিকে যে কোনো একটা ট্রেনে উঠে পড়লেই হলো। তো মামা মামি আর দিগন্ত এ বাড়িতে থাকতো। ওদের কোনো ছেলে মেয়ে ছিল না? না মানে কোনো একটা কারণে সেটা হয়নি আর কি। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ খেয়েছে দুজনে, কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে এত বড় বাড়িতে ওই তিনজন মানুষ কেন থাকতেন? আসলে এই বাড়িটা আমার দাদুর বাবা মানে মায়ের দাদু বানিয়েছিলেন। ওরা শুনেছিলাম এখানকার জমিদার ছিলেন। আমি এই সময় হাসলাম। বিশ্বরূপবাবু বললেন, কি হলো, হাসছেন যে? আমি বললাম, না না কিছু না, আসলে ভূতের গল্পের আরেকটা উপাদান পাওয়া গেল। কি? এই যে জমিদার বাড়ি, পুরনো জমিদার বাড়িতেই তো ভূত থাকে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তো যেটা বলছিলাম, অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষের দিকে ওরা দুজনে কেমন যেন হয়ে গিয়েছিলেন জানেন, মানে ঠিক করে কারোর সাথে কথা পর্যন্ত বলতেন না। আসলে আমার মনে হয় এই যে ছেলে মেয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা ভেবেই ওরা বোধহয় ডিপ্রেশন বা ওই জাতীয় কিছুর মধ্যে ডুবে গিয়েছিলেন। তারপর এই দিগন্ত কোনো একদিন ভোর রাতে ওদের মার্ডার করে, মানে পুলিশ তাই বলে।
এই কথা বলার সাথে সাথেই ঘরের মধ্যে জোরে কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার আওয়াজ হলো। ব্যাপারটা হঠাৎ ঘটায় আমরা চমকে গিয়েছিলাম। মোমবাতিটা বারান্দায় রাখলে নিভে যাবে বলে ঘরের ভেতরেই রাখা ছিল। কাছে গিয়ে দেখলাম একটা ফটো দেয়ালে ছিল, সেটা মাটিতে পড়ে ফ্রেমের কাঁচ ভেঙে গেল। মাটি থেকে তুলে নিলাম ফটোটা, দুজন স্বামী স্ত্রীর ফটো। বললাম, কার ফটো? আমার মামা আর মামি। তবে ভূতের গল্পে যা পড়ি বা ভূতের সিনেমায় যা যা দেখি, তার সব উপাদানই আজকের ঘটনার সাথে মিলে যাচ্ছে। তাহলে কি আজ সত্যি ভূত দেখতে পাবো? শোয়ার সময় আমার ঘরে একটা মোমবাতি রেখে দিলেন বিশ্বরূপবাবু। বললেন এটা নাকি ওর মামা মামির ঘর ছিল। আমার ঘুমোতে ভয় লাগবে কিনা জিজ্ঞেস করলেন। বললাম, একদম ভয় লাগবে না, আপনি নিশ্চিন্তে ঘুমন। ভদ্রলোক যে আজ রাত্রে আমার থাকার ব্যবস্থা করে দিলেন, এই অনেক। বিশ্বরূপবাবু বললেন, ঘরের ঠিক বাইরে হারিকেনটা রাখছি, যাতে আপনার রাত্রে বাথরুমে যেতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একটা অদ্ভুত শব্দে ঘুম ভাঙল ঘণ্টাখানেক পর। এখনও লোডশেডিং। কটা বাজে দেখতে গিয়েই দেখলাম মোবাইলে চার্জ শেষ, বন্ধ হয়ে গিয়েছে ফোন। শব্দটা এখনও কানে আসছে। খুব আস্তে আস্তে পা টিপে টিপে কেউ যেন হাঁটছে। চোর টোর এলো নাকি? এই ভূতের বাড়িতে চোর আসা ব্যাপারটা খুব কমন। এখানে কি তাহলে কোনো চোরের আড়ত? সেই কারণে ভূতের গুজব। বিছানা থেকে উঠে সোজা হয়ে বসলাম। বসা মাত্র আওয়াজটা বন্ধ হয়ে গেল। বিড়াল টিড়াল কিছু হাঁটছে কি? তাই হবে, এইটা ভেবে শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে আবার শুরু হলো সেই হাঁটার আওয়াজ। আবার উঠে বসলাম বিছানায়। আওয়াজটা এবার একটু জোরে হচ্ছে। এই ঘরের দিকে এগিয়ে আসছে কি? হ্যাঁ, ওই তো কাছে আসছে শব্দটা। মোমবাতিটাও প্রায় নিভল বলে ঘরের বাইরে রাখা হ্যারিকেনের আলোতে অদ্ভুত এক আলো আধারি পরিবেশ সৃষ্টি হয়েছে। আওয়াজটা কিন্তু খুব কাছে চলে এসেছে এবার। ভূত কি তাহলে সত্যি দেখা যাবে আজ? একবার ভাবলাম বিশ্বরূপবাবুকে ডাকি, কিন্তু তারপর মনে হলো এসব শুভ কাজ একা করাই ভালো। শেষ পর্যন্ত ভূত দেখা হবে আমার। বিছানা থেকে আস্তে আস্তে মাটিতে পা ফেললাম। হঠাৎ দেখলাম দরজার কাছে একটা ছায়া যেন এদিক থেকে ওদিকে চলে গেল। ঘরে ছেড়ে গেল একটা ঠান্ডা স্রোত, সাথে সেই পচা একটা গন্ধ, কিছুটা ওই ট্রেনে পাওয়া শুঁটকি মাছের গন্ধের মতো। মিথ্যে বলবো না, গাটা এক মুহূর্তের জন্য কেমন ছমছম করে উঠল। কিন্তু ভূত দেখার উত্তেজনায় ওসবে আমল না দিয়ে আমি এগিয়ে গেলাম সেই ছায়ার পেছনে। বাইরে বেরিয়ে হ্যারিকেনটা হাতে নিলাম। একটু দূরেই পায়ের একটা চাপা শব্দ পাচ্ছি। সেই ছায়াটা আর ছায়া নেই। আস্তে আস্তে যেন একটা অবয়ব নিচ্ছে, একটা শরীর তৈরি হচ্ছে আস্তে আস্তে। সম্মোহিতের মতো এগিয়ে গেলাম তার পেছন পেছন। ছায়াটার হাতে কি কিছু একটা রয়েছে। কি রয়েছে সেটা বুঝতে পারছি না। এ কি তাহলে বিশ্বরূপবাবুর মামা?
একবার ভাবলাম বিশ্বরূপবাবুকে ডাকি। তারপরেই মনে হলো, তাহলে যদি মামাবাবু সাবধান হয়ে যান, আরেকটু কাছ থেকে দেখতে হবে ওকে। কথাটা মনে হতেই আর বিশ্বরূপবাবুকে ডাকলাম না। এগিয়ে গেলাম ছায়ামূর্তির পেছন পেছন। একটু পরেই খেয়াল করলাম আমি একটা সিঁড়ি দিয়ে উঠছি। ছাদের কাছেই একটা ঘর, চিলেকোঠার ঘর। সেই ঘরের দরজা হাট করে খোলা। কয়েক পা উঠেই দেখলাম ঘরের দরজার কাছে পড়ে আছেন একজন মহিলা। চোখটা আধ বোঝা, সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে সেই ছায়ামূর্তি। হাতের জিনিসটা এতক্ষণে স্পষ্ট হয়েছে, ওটা একটা নেপালি কুকরি, খুব দামি একটা ছুরি। আমার নাম অভিপ্রেত হোক আর যাই হোক, আমি ভগবানও নই আর অরণ্যদেবের মতো চলমান অশরীরীও নই। মুখ থেকে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে এলো নিজের অজান্তেই। সাথে সাথে দেখলাম ছায়ামূর্তিটি ফিরে তাকালো আমার দিকে। আমি দৌড়ে নেমে এলাম নিচে, নিজের ঘরের দিকে দৌড়লাম নেমেই। হাতের হ্যারিকেনটা দপদপ করছে, যে কোনো মুহূর্তে নিভে যাবে। কিন্তু নিজের ঘরে গিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমার বিছানাতেই রয়েছে আরেকটা দেহ, একজন বয়স্ক মানুষের দেহ, যার সারা শরীর থেকে রক্ত ঝরছে। সামনে দাঁড়িয়ে সেই ছায়ামূর্তি, হাতে কুকরি। এরপর ছায়ামূর্তিটা এগিয়ে এলো আমার দিকে। তারপর ঠান্ডা একটা হাওয়ার স্রোত নিয়ে চলে গেল বাথরুমের দিকে। বিছানায় পড়ে থাকা বয়স্ক মানুষটা মনে হলো হাত তুলে আমায় ইঙ্গিত করছেন ওই দিকে। আমার আর শক্তি ছিল না গায়ে। মনে হচ্ছিল এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। কোনো রকমে টলতে টলতে এগিয়ে গেলাম বাথরুমের দিকে। দেখলাম বাথরুমের একটা দেয়ালের একটা ইঁট সরিয়ে সেখানে রাখা হলো সেই কুকরিটা। তারপর ইঁট দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো জায়গাটা। এরপরেই হঠাৎ সেই ছায়ামূর্তিটা আমার দিকে ফিরে তাকালো। এই প্রথম সরাসরি তার মুখ দেখলাম আমি। সেই লাল চোখ থেকে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। আর পারলাম না আমি, প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলাম, মাটিতে পড়ে গেলাম। চোখ বন্ধ হওয়ার আগে দেখলাম বিশ্বরূপবাবু ছুটে বেরিয়ে আসছেন পাশের ঘর থেকে। ঘুম ভাঙার পর দেখলাম আমি আমার সেই ঘরটাতেই রয়েছি। বিশ্বরূপবাবু মাটিতে এক কোণে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। কাল যেটা দেখলাম সেটা যে স্বপ্ন নয় সেটা আমি জানি, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য উঠেই সোজা গেলাম বাথরুমে। বাথরুমের দরজা বন্ধ করলাম। কাল রাত্রে দেখা সেই ইঁটটা সরাতেই দেখতে পেলাম সেই কুকরিটা। অতএব ভূত আছে। হ্যাঁ হ্যাঁ আছে, প্রমাণিত। এর পরের কাজটাও ছিল খুব গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে বেরিয়ে গেলাম তক্ষুনি। বাড়ির বাইরে থেকে রিক্সা নিয়ে গেলাম থানায়। যেটা দেখেছি সেটা আমার জানানো উচিত। তবে ভূত দেখেছি বললে তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু প্রমাণ দিলে একজন নিরপরাধ মানুষ জীবনের বাকি কটা দিন হয়তো একটু ভালো থাকতে পারবেন। কাল রাত্রে অজ্ঞান হওয়ার আগে
যে চোখটা আমি দেখেছি সেটা আমার স্পষ্ট মনে ছিল। ওই চোখ, ওই মুখ আমার চেনা। ওটা বিশ্বরূপ মণ্ডলের মুখ। কয়েক বছর আগে সম্পত্তির লোভে নিজের মামা মামিকে খুন করেছিল সে। এটা অবশ্য আমার পরে শোনা। আমি নিশ্চিত ওই কুকরিতে আঙুলের ছাপ পরীক্ষা করলে ওর হাতেরই ছাপ পাওয়া যাবে। ভদ্রলোক শুধু শুধু, একেবারেই শুধু শুধু খাল কেটে প্রেত ঘরে আনলেন। গল্প শেষ করে অভিপ্রেত থামল। আমরা সবাই মোহিত হয়ে শুনছিলাম ওর গল্প। দীপেন্দু এবার গলায় জোর পেয়েছে, বলল, দেখলি তো, বলেছিলাম না ভূত আছে। আমি মনে মনে ভাবলাম, ভূত আছে কি নেই তার চেয়ে বড় ব্যাপার ভদ্রলোকের গল্প বলার স্কিল আছে, এটা মানতেই হবে। সুমন বলল, কিন্তু হঠাৎ করে সম্পত্তির লোভে বিশ্বরূপবাবু কেন খুন করবেন ওর মামা মামিকে? খুন করা এতই সোজা? অভিপ্রেত বলল, আসলে বিশ্বরূপবাবু মিথ্যে বলেছিলেন। উনি জানতেন যে ওর মামা মামির যদি ছেলে মেয়ে না হয়, ওদের সব সম্পত্তি উনিই পাবেন, কারণ ওর 3 কুলে কেউ নেই। কিন্তু ও জানতে পারে ওর মামি সন্তান সম্ভবা, কাজেই সম্পত্তি যাবে হাতছাড়া হয়ে। সেই কারণেই উনি খুনগুলো করলেন। আমরা সবাই চুপ। মাঝে মাঝেই একটা কথা মনে হয়, মানুষ সত্যিই কত নিষ্ঠুর, ভাবতেও অবাক লাগে। অভিপ্রেত এবার চেয়ার ছেড়ে উঠে পড়ল, বলল, না, এবার যাই, বুঝলে, আরেকদিন আড্ডা হবে। আমার ডিনারের সময় হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:45 বেজে গেছে। আমাদেরও এবার যে যার বাড়ি যেতে হবে। সুমন বলল, কিন্তু আপনি যে ভূত চিহ্নিত করার কি একটা উপায় বললেন, সেটা কি? অভিপ্রেত রায় বলল, ওই যে বললাম, শুঁটকি মাছের গন্ধ, ওরকম একটা পচা গন্ধ পাবেন অশরীরই সামনে এলে। আসি। মনেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। সুমন বিড়বিড় করে বলল, গাঁজা যত সব। এর ঠিক পরেই একটা অদ্ভুত ব্যাপার হলো। অভিপ্রেত বেরিয়ে যাওয়ার পরেই আমাদের নাকে এলো একদম ওরকমই একটা গন্ধ। ক্লাব থেকে বেরিয়ে এলাম আমরা। দীপেন্দুর অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে। ও বলল, হলো রাত দুপুরে ভূতের গল্প শুনতেই হলো। হ্যাঁ, আমি আর সুমন একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। কেসটা কি হচ্ছে? অভিপ্রেত রায় কি তাহলে সত্যি? ক্লাবের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক তাকাচ্ছিলাম। তারপরেই পরিষ্কার হলো পুরো ব্যাপারটা। অভিপ্রেত বলেছিল ওর বাড়িটা ক্লাবের ঠিক পাশেই। ওর রান্নাঘরের জানলাটা এদিকেই। ফুটন্ত তেলে কিছু একটা ভাজার আওয়াজ পাচ্ছি স্পষ্ট। আমি নিশ্চিত এ বেটা আজ বাড়িতে শুঁটকি মাছ রান্না করছে। আর যাওয়ার আগে আমাদের এসব শুনিয়ে গেল। সুমন বলে উঠল, গাঁজা, সব গাঁজা। মনেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন, তুমি যে রসের ধারা। আজ কাহন আপনাদের শোনালো আর.জি. অর্ণবের লেখা কাহিনী মহুয়া ভিলার রহস্য। গল্পটি আমরা নিয়েছি সৃষ্টি সুখ প্রকাশন থেকে প্রকাশিত অর্ণবের লেখা অলৌকিক কাহিনী সংকলন 12টা থেকে। গল্পটা ভালো লেগে থাকলে গল্পতে একটা লাইক করে কাহনে একটা সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি। অভিপ্রেত রায়ের ভূমিকায় দেবরাজ ভট্টাচার্য, বিশ্বরূপ বাবুর ভূমিকায় সুদীপ্ত ঘোষ, কথক অর্ণব, সুমনের চরিত্রে আবির, দীপেন্দু, সিদ্ধার্থ, ট্রেনের বয়স্ক ভদ্রলোক এবং রুটির দোকানদারের ভূমিকায় অভিষেক। গল্পের প্রাক্কথন ও উপসংহার আমি অপরূপা। সম্পাদনা, কথা, রচনা, আবহ, সমগ্র পরিচালনা আর.জে. অর্ণব। গল্পটা কেমন লাগলো এবং অবশ্যই দেবরাজ তাকে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।
আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।